আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে এই যে আগ্রহ বা বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বিরোধী পক্ষের, কিন্তু সরকার এখনো আসলে বিষয়টি নিয়ে খুব একটা আমলে নিচ্ছে না, কারণ আইনি এবং সংবিধানে যেভাবে বলা আছে সেখানে রাষ্ট্রপতির আসলে বিচারের বিষয়টি করাটা আসলে একটু কঠিনই। একটু আপনার কাছ থেকে মন্তব্য জেনে নিই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন আমার কাছে খুব পরিষ্কার না। কারণ হচ্ছে যে অপরাধী যেই হোক সে অপরাধীর বিচার হবে, অপরাধের বিচার হবে। এখানে দেখেন আজকে ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে কিন্তু পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, তারপর 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড, এইসব নিয়ে কিন্তু অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যখন এসেছে তখন কিন্তু রাষ্ট্র বা যে বিচার ব্যবস্থা তারা কিন্তু এটা আমলে নিতে বাধ্য, এবং বিচারে যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচারে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচার হবে, এটাই স্বাভাবিক। এখন হয়তো আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকার উদ্যোগী হয়ে কোনো বিচার করবে না বা এরকম কিছু একটা থাকতে পারে। তো সেটার পেছনে যুক্তি আছে। কারণ হচ্ছে যে যখন পর্যন্ত কোনো অভিযোগ না আসবে, কেউ যখন অভিযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত এই কথাটা বলা যায়। কিন্তু আমি যতদূর দেখেছি, মানে নিউজের সাথে যেহেতু ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার পরেই কিন্তু এসেছে এই যে ট্রাইব্যুনালে যে অভিযোগটা দায়ের হয়েছে সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে, এরপরই হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তাদের অভিযোগও আমলে নিয়ে এটা বিচার ব্যবস্থার আওতায় আসবে। আর যদি তারা যদি দোষী হন তাহলে তাদের শাস্তি হবে, দোষী না হলে নির্দোষ প্রমাণ হয়ে তারা ফ্রি হয়ে যাবেন। এ নিয়ে আসলে খুব বেশি কনফিউশনের কিছু নেই। আচ্ছা, এই নিয়ে আসলে আর যেহেতু অভিযোগগুলো হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেগুলো নিয়ে এই বিচারগুলো কিন্তু চলমান, এবং এই অভিযোগে কিন্তু অনেকেই অভিযুক্ত, তারা অনেকে শাস্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা সহ কিন্তু অনেকের মৃত্যুদণ্ড, মানে তাদের মৃত্যুদণ্ড হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, অলরেডি সাজা হয়ে গেছে। সুতরাং এই মামলাগুলোতে যদি তাদের কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই বিচার হবে, এবং এটা জন আকাঙ্ক্ষা, এই বিচার করতে হবে। জি, কামরুল হাসান, যেটি আমরা আসলে দেখছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার কারণ দেখছে না সরকার। এই পাশাপাশি আবার আমরা জানি যে সংবিধানের কারণে রাষ্ট্রপতি তার সময়কালীন যদি কোনো অপরাধ করে না থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনার তার সুযোগটা আসলে নেই। কিন্তু রাষ্ট্রপতি হবার আগে এবং রাষ্ট্রপতি থেকে এখন তিনি পদত্যাগ করেছেন, এখন আসলে যদি তার কোনো অপরাধ সেখানে পাওয়া যায় তখন বিচারের বিষয়টি আনা যাবে। একটু আমাদেরকে বলবেন যে তাহলে যেই অভিযোগটি আপনারা বারবার করছেন সবচেয়ে বেশি, যে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতির যে ভূমিকা ছিল, তিনি গণহত্যা চলছে দেশে, তিনি কোনো ধরনের প্রতিকার করেননি, কোনো ধরনের ব্যবস্থাটি নিয়ে উদ্যোগ নেননি, তাকে তো কি সেই অভিযোগে অভিযুক্ত করার সুযোগটি আসলে থাকছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে, এবং যারা হলো দেখবেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা জিনিস একটু ভুল ব্যাখ্যা হচ্ছে বলে আমি মনে করছি, সেটা হলো কনস্টিটিউশনের আর্টিকেল 51, যেখানে রাষ্ট্রপতিকে হলো দায় মুক্তি দেওয়া হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে রাষ্ট্রপতি থাকাকালীন যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ করেন তাহলে সেই অপরাধে তাকে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা চলতে পারবে না। ইভেন প্রিভিয়াস, অর্থাৎ আগের মামলা যেটা চলমান যদি থেকে থাকে এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে সেই মামলাটাও স্থগিত হয়ে যাবে, এটা বলা হয়েছে। কিন্তু এটা বলা হয়নি যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ কিংবা হলো দায়িত্ব থেকে হলো যদি পদচ্যুত হন কিংবা হলো মেয়াদ শেষ হয় তাহলে তিনি তার অপরাধ যদি করে থাকেন সেই অপরাধের শাস্তি দেওয়া যাবে না কিংবা বিচার করা যাবে না, এটা বলা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন এখানে একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। তারা দুইজনেই সংবিধানকে মোটামুটি কোট করে বলেছেন যে সংবিধান অনুযায়ী তাদের বিচার করা যায় না। এটা অসত্য দাবি, কিংবা অজানার কারণে, অজ্ঞাতর কারণে হয়তো এটা বলে থাকতে পারেন। এখানে মূল কথা হলো তিনি যখন রাষ্ট্রপতি নাই তখন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন এবং তার আগে তার পরে
যে কোনো অপরাধের ব্যাপারে তার ব্যাপারে মামলা হতে পারে এবং সেই মামলার বিচার হতে পারে, এবং রাষ্ট্রপতি যখন নাই তিনি তখন অন্য 10 জন নাগরিকের যে অবস্থা তারও সেই অবস্থা, বাট শুধুমাত্র রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তাকে হলো সংবিধান বিশেষ প্রিভিলেজ দিয়েছেন এবং সেই সময় তার সকল অপরাধকে হলো দায় মুক্তি দিয়েছেন সেই সময়টুকুর জন্য। সুতরাং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, যিনি সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি, তার সময়ে 24-এর গণহত্যা হয়েছে এবং তিনি তখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তিনি যদি স্টেপ নিতেন তাহলে স্বৈরাচার শেখ হাসিনাকে থামাতে পারতেন এবং এত হাজার হাজার মানুষের রক্ত যে হলো রাজপথে রঞ্জিত হওয়া লাগতো না, এত হাজার হাজার মানুষকে হত্যা করা লাগতো না এবং এরকম একটা গণহত্যা হতো না যদি তিনি স্টেপ নিতেন। তো তিনি সেই জায়গাটায় স্টেপ না নিয়ে বরং তিনি আরো স্বৈরাচারদেরকে গণহত্যা করবার জন্য তিনি হলো এক ধরনের আশকারা দিয়েছেন, এক ধরনের হলো প্রশ্রয় দিয়েছেন, এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছেন। সে কারণে তিনি হলো অপরাধী হতে পারেন। এবং যেই মামলা হয়েছে আমরা মনে করি এটা শুধু অন্যরা মামলা করেছে এজন্য না, সরকারের নিজেরই দায়িত্ব ছিল মামলা করে, কারণ আইনের দৃষ্টিতে যদি জাস্টিস সকলের জন্য কায়েম করা না যায় তাহলে একটা রাষ্ট্র ঠিকমতো চলতে পারে না। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন আমরা রাষ্ট্রপতির পদত্যাগ এবং তাকে অপসারণ করার বিষয়ে আসলে তেমন জোরালো ভূমিকা কেন রাখেননি? এবং এমনকি যখন এই বর্তমান সরকার 6 মাস এখন অতিবাহিত হয়েছে, প্রথম দিকেও আপনারা কেন এই বিষয়টি নিয়ে কথা বলেননি? না, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো রাষ্ট্রপতিকে 5 তারিখের পরেই পদত্যাগের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বিএনপির কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বিএনপি তখন থেকে রাষ্ট্রপতির পক্ষ নিয়েছেন এবং রাষ্ট্রপতিও বিএনপির পক্ষ নিয়েছেন। কিভাবে নিয়েছেন? রাষ্ট্রপতি 5 তারিখেই হলো তার অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, জননন্দিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি মুক্তি দিয়েছেন। 7 তারিখে হলো অ্যাটর্নি জেনারেল, 7ই আগস্ট 2024-এ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির নেতা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবকে হলো অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এই যে নিয়োগগুলো দিয়েছেন কিংবা মুক্তি দিয়েছেন, এগুলো কোনোটাই যে মানে সবগুলোই কিন্তু বিএনপি এটা প্রিভিলেজ পাইছে, পাওয়ার ফলে বিএনপি এক ধরনের এই রাষ্ট্রপতির পক্ষে প্রথম দিন থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তারা বলেছে যে সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি যায়। ইভেন গতকালকে না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এটাও বলেছেন যে এই সরকারকে রাষ্ট্রপতি সহযোগিতা করেছে এবং 18 মাস যে কেয়ারটেকার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানেও কিন্তু সহযোগিতা করেছেন, এটা বলেছেন। এবং উনি এটা বলেছেন যে এই জন্য তাকে এক ধরনের ধন্যবাদও দেওয়া যেতে পারে। তার মানে বিএনপি এক ধরনের কৃতজ্ঞ ছিলেন এই শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর প্রতি, যার কারণে তাকে হলো অপসারণ করা যায়নি। আমরা এই প্রশ্নের উত্তরটি নিতে চাই। আপনি আসেন আমাদের সাথে, রাশেদ খান। আপনারা সুবিধা নিয়েছেন প্রায় তো এই যে সদ্য যিনি হলেন শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের জামাত ইসলামের নেতা তার বক্তব্য শুনছিলাম, আমাদের সাংবাদিক ভাই তিনিও চমৎকার বলেছেন। দেখেন, বিএনপির কথার কারণে যদি রাষ্ট্রপতির পতন বা পদত্যাগ না হয় তাহলে বিএনপি শক্তিশালী আর আপনারা দুর্বল। এদেশের জনগণ একটি শক্তিশালী সরকারকে দেখতে চায়। আপনাদের মতন দুর্বল চিত্তের সরকার এদেশের জনগণ দেখতে চায় না এবং সেটাই হয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আপনার কথা যদি আমি ধরে নিই সত্য, তবে আপনার কথা সত্য না। শোনেন, আপনারাই শপথ নিয়েছিলেন এই মানে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে। আপনাদের জোটে এখন যারা আছে এনসিপি, এই এনসিপির আহ্বায়ক সে কিন্তু এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছিল, আপা ঠিক কিনা? এবং যে সংবিধানকে জাতীয় সংসদে আপনি প্রায় ছুঁড়ে ফেলতে চান, এই সংবিধান মেনেই আপনি শপথ নিয়েছিলেন। এখন এরপরে আপনি 8 মাস পরে 10 মাস পরে বলছেন যে আমি তো ভুলে গিয়েছিলাম এই রাষ্ট্রপতি তো শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি। আর আপনি যে ভুলে গেলেন এই দোষটা কার? আমার।
না আপনার। এরপর আপনি হঠাৎ আপনার মনে পড়লো, আরে সংবিধান তো 72-এর, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি সরি বলতেছেন। আচ্ছা, এটা কি হয়? আপনি সংবিধানকে নতুনভাবে স্বীকৃতি দিলেন, রাষ্ট্রপতিকে শপথ নেওয়ার মধ্য দিয়ে আপনি নতুনভাবে স্বীকৃতি দিলেন, তাহলে দোষটা কার? দোষটা এনসিপির, জামাতের এবং অন্তর্বর্তীকালীন সরকারের। আচ্ছা, আমি কেন বলছি যে দোষ জামাতের? কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছিল আসলে জামাতের সরকার, এবং জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো চেষ্টা নাই যে করে নাই। এনসিপি নিবন্ধন ছিল না, তারপরেও জাতিসংঘে নিয়ে গেছে বাংলাদেশের 3 নম্বর দল হিসেবে। দেখেন, আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা সেই সময় কেন গণ অভ্যুত্থানের হুমকি দিলেন না? এখন তো বলছেন যে নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমান, মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয় সেক্ষেত্রে এই সরকার 1 সপ্তাহ টিকতে পারবে না। কে বলছেন? কর্নেল অলি আহমেদ। তো আপনারা 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটিয়ে আপনারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। নিষেধ করেছে কে? কেউ নিষেধ করেছে? এত হ্যাডাম আছে, এত জোরালো গলায় কথা বলছেন, এত হুমকি দিচ্ছেন, ফেলিয়ে দেন। আগামীকালই আপনি 1 দফার ঘোষণা দেন, বিএনপির পতনের আন্দোলন শুরু করেন। শোনেন, সক্ষমতা যতটুকু ততটুকু বলতে হয়। আপনার সক্ষমতা 1%, আপনি নিজেকে 100% দেখাবেন। আপনার সরকার গঠনের যোগ্যতা নয়, আপনি ফেসবুকে এমনভাবে হাইপ সৃষ্টি করবেন, এমনভাবে জরিপ সৃষ্টি করবেন, মনে হচ্ছে যে আগামীতে আপনি ক্ষমতায় আসতেছেন। আপনি নির্বাচনের ফলাফল প্রকাশের আগে আপনি ফেসবুকে সরকার গঠন করলেন। আপনার কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, কে হবে প্রধানমন্ত্রী, কে হবে হ্যানমন্ত্রী, ত্যানমন্ত্রী, সব মন্ত্রী গঠন করলেন। এইভাবে আসলে ফাঁকা আওয়াজের রাজনীতি করতে নেই। রাষ্ট্রপতিকে তখন যে আপনি ফেলাইতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। প্রবলেমটা কি ছিল? যদি বিএনপি আপনার দাবির সাথে সায় মেলাতো, প্রবলেমটা ছিল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছিল জামাত এবং এনসিপি ক্ষমতায় আসুক এবং উপদেষ্টাদের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গ্রুপ ছিল, সেক্ষেত্রে কোনো রকম যদি সায় দিত, আপনারা জামাতের একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত করতেন, এরকম একটি সন্দেহ ছিল। আর আপনারা বলছিলেন যে আপনাদেরকে বলা হচ্ছিল যে যতদিন হাসিনার মেয়াদ আছে ডিপ স্টেট, কোন স্টেট তারা কারা আমি জানি না, বললো ডিপ স্টেট। তারা নাকি বলেছিল যে আপনারা মানে যতদিন হাসিনার মেয়াদ আছে আপনারা ক্ষমতায় থাকেন। আসিফ মাহমুদ বলল, তার মানে কি? নির্বাচন নিয়ে চক্রান্ত ছিল। আচ্ছা, একদিকে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চক্রান্ত, তার উপদেষ্টাদের চক্রান্ত, অন্যদিকে একজন জামাতি উপদেষ্টা নিয়োগ পেয়ে গেল। আজকে যে আমরা নির্বাচিত সরকার পেয়েছি, এটা কি সম্ভবপর হয়তো না। বিএনপি এই চক্রান্তগুলো বুঝেছিল এবং আপনারা যেহেতু বৈধতা দিলেন, তাই না? যদি ওই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হতো তাহলে তো আরেকটি সংকট সৃষ্টি হতে পারত। আচ্ছা, আজকে যারা এই রাষ্ট্রপতির বিচার চাই তারা ওই সময় কি করেছিল দেখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন বিপ্লবী নেতা, তাই না? সে আমাকে ফোন করেছিল যাতে করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, ওই সময় তো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সে আমাকে মধ্যরাতে ফোন করে বলেছিল যে ভাই, আপনাদের ছেলেপেলে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, প্লিজ একটু থামান। যদি এই সময় কোনো অঘটন ঘটে তাহলে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন গঠিত হবে এবং আমরা আবার বিপদে পড়ব। এখন এই সরকারকে আমাদের টিকে রাখতে হবে। কোন সময়? যেদিনকে আপনার ফারুকী সাহেবকে উপদেষ্টা বানালো এবং একই সাথে আপনার শেখ বসিরউদ্দিন তাকে উপদেষ্টা বানালো, সেই সময় কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, কর্মীরা ছিল, তারা কিন্তু বঙ্গভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল। এখনো পর্যন্ত আপনি এগুলো পাবেন। ওইদিন নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা শেষ করি একটু, এই ঘটনা জানতে হবে আপনাকে। ওই দিন নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন দিয়েছিল, আমি বললাম, 71 টেলিভিশনের সামনে বললাম, কত বড় মুনাফেকেরা যে ওই সময় রাষ্ট্রপতির হাতে মধু খেয়েছে, তারা ছাত্র উপদেষ্টা হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে। ভোগ করার পরে যখন দেখেছে যে আমরা তো একটু মনে হয় একটু হৃষ্টপিষ্ট হয়েছি, মানে এখন আমাদের ক্ষমতা মোটামুটি নিয়ন্ত্রণ, এখন ফেলিয়ে দাও। তো আপনি যে সময় ফেলাইতে চাইবেন আপনার জামাতি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার জন্য, তখন বিএনপি কি জামাতের রাজনীতি করে নাকি যে বিএনপি জামাতকে সমর্থন দেবে, নাকি এনসিপির রাজনীতি করে? বিএনপির নিজস্ব রাজনীতি আছে না, চিন্তা আছে না? আচ্ছা, আর একটা ঘটনা বলি। গণ অধিকার পরিষদের বর্তমান সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের একসময় ফ্র্যাকশন হয়েছিল, নুরুল হক নূর এবং আমি বৃহৎ অংশে নেতৃত্ব দিচ্ছিলাম, আর একটা অংশ এই ফারুক হাসান এবং ডক্টর রেজা কিবরিয়া নেতৃত্ব দিচ্ছিল। তো তারাও কিন্তু এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছিল, মানে ওর সামনে অবস্থান নিয়েছিল, বঙ্গভবনের সামনে।
দেখবেন কয়েকদিন আগে ফারুক হাসান তার ফেসবুকে পোস্ট করেছে, ওই সময় নাহিদ ইসলাম থেকে শুরু করে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারে শত শত কল দিয়েছিল যাতে করে সেখান থেকে উঠে আসে। মানে কি, আপনারা সেই সময় এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে আমরা আন্দোলন করছিলাম, আপনি সমর্থন দেননি। আমরা আজকে আপনি কোন লজ্জায় এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন? আমরা কোন এটা লজ্জায় আপনি বিচার চান? আমরা নিশ্চয়ই এটার উত্তর আমার সর্বশেষ লাইনটা শেষ করি। আমার সর্বশেষ লাইনটা হলো যে এই মুহূর্তে এনসিপি জামাতের কোনো রাজনীতি নাই, যে কারণে তারা কখনো রাষ্ট্রপতির বিচার চাই, কখনো অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যে প্রতারণা করেছিল সেই প্রতারণাকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে, বিভাগীয় সমাবেশ করছে, প্রতিনিয়ত গণঅভ্যুত্থানের ফাঁকা আওয়াজ ছুটছে। ওই যে মাঝে মধ্যে আমরা দেখি না যে পুলিশ উপরে গুলি ছড়ে, ঠিক আমাদের এই জামাত এবং এনসির অবস্থা তাই হয়েছে। মানুষ তাদেরকে প্রকৃতপক্ষে বিরোধী দল মনে করছে না। দেখেন না তাদের এমপিদের কি পারফরমেন্স, এই জন্য মনে করছে কি বিরোধী দল। তাদের যেহেতু বিরোধী দলের যেহেতু জনগণ পতন চায়, এই জন্য তারা দেখাইতে যাচ্ছে এইসব ফাঁকা বলি আওড়িয়ে যে আমরা হলো প্রকৃতপক্ষে বিরোধী দল। মুস্তফা আকমল, যেটি রাশেদ খান বলছিলেন যে বিরোধী দলের আসলে যে ভূমিকা এবং বেশ কিছু দিনের নানা কর্মকাণ্ডের কারণে এক ধরনের বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের প্রথম দিকে যে ধরনের আগ্রহ ছিল, যে একটি আমরা দেখছি যে প্রাণবন্ত সংসদ এবং বিরোধী দলে তাদের যে ভূমিকা ছিল সরকারের সমালোচনা করা, এটা আমরা আসলে অনেক বছর দেখিনি। সেই জায়গায় থেকে যখন এমন বেশ কিছু ঘটনা এবং একই সাথে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে শুধু আন্দোলন করা বা বক্তব্য দেয়া, দেশের অন্যান্য বিষয়ের প্রতি তাদের যে অবস্থানগুলো থাকার কথা সেই জায়গায় অবস্থান না থাকার বিষয়টি কি বিরোধী দলকে অনেকটা জনপ্রিয়তার জায়গা থেকে কি একটু সরিয়ে দিচ্ছে? আমি একদম হুবহু সেরকম মনে করি না। কারণ হচ্ছে যে গণতন্ত্রের এটাই বিউটি। এই যে রাশেদ খান ডিবেট করছে যে জামাতের নেতার সাথে, এটা ঠিক আছে, আমার দৃষ্টিতে এটা ঠিক আছে। কারণ হচ্ছে যে গণতন্ত্রে সমালোচনা এবং যৌক্তিক সমালোচনা খুবই অ্যাকসেপ্টেড এবং এটা হওয়া উচিত। না হলে যেটা হয়ে যায় যে সরকার ফেসিবাদ হয়ে যায়, অতীতে আমরা যেটা দেখেছি। এখানে কোনো কিছু আনচ্যালেঞ্জ যাওয়াটা ঠিক না। তো সেখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে সরকারকে হটিয়ে দেয়া, নামিয়ে দেয়া শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকছে, হ্যাঁ সেটা বলা যায় যে আসলে করা সমালোচনাটা বা করা অবস্থানটা শুধু আমরা দেখি ক্ষমতা কেন্দ্রিক, যেটা সংশোধন হওয়া দরকার। কারণ হচ্ছে আমাদের যে অতীতের যে রাজনীতির দুর্বিষহ যে অভিজ্ঞতা আমাদের, সেখানে কিন্তু এই সব কিছু দ্বন্দ্ব কিন্তু ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব, ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব। আজকে জামাতের নেতারা যে হুমকি ধমকি দিয়েছে যেটা যে সরকারের পতন ঘটিয়ে ফেলবে, সেটাও কিন্তু ওই ক্ষমতা কেন্দ্রিক। কিন্তু জনবান্ধব বা জনগণের পক্ষে যে অবস্থানগুলো, সেটা কিন্তু আমরা এখনো বিরোধী দলের কাছ থেকে খুব যৌক্তিকভাবে বা আশানুরূপভাবে দেখতে পাচ্ছি না। যেমন অনেক ক্রাইসিস আছে, সরকারের সমালোচনা করার অনেক জায়গা আছে, গ্যাস, বিদ্যুৎ, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম অসংখ্য ইস্যু আছে যেগুলো নিয়ে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলকে অত্যন্ত সোচ্চার থাকতে হবে এবং সরকারি দলকে বা সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। সেই জায়গাটায় ঘাটতি আছে বলে আমি মনে করি। একই সঙ্গে আমি দেখি যে মূল যে বিরোধী দলের অবস্থানটা চলে যায় সরকারকে হটিয়ে দেয়া, নামিয়ে দেয়, এর মধ্যে এই জায়গাটাই বোধহয় রাজনীতির সংস্কারের বা রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের কিছুটা দরকার আছে এইটা। আর একই সাথে আমি গণ অধিকারের নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, তাকে আমি একটা প্রশ্ন করতে চাই। জয়েন করেছে, সরি, না অতীতের গণ অধিকার নেতা, যাই হোক সাবেক। তো আপনাকে একটা জিনিস বলতে চাই যে ওই যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় কিন্তু আপনারা ওই সময় বেশ সোচ্চার ছিলেন, এবং সেই পদত্যাগটা অবশ্যই কোনো যৌক্তিক কারণে কি কারণে চেয়েছিলেন, এবং এখন যেহেতু আপনি বিএনপি করেন সেহেতু কি আপনি সরকারের সাথে তাল মিলাচ্ছেন না? আপনার আসলে আমরা উত্তরটি নিব, তবে এই প্রশ্ন করেছিলেন নাকি রাশেদ খানকে? হ্যাঁ, রাশেদ ভাই আপনি উত্তর দিয়ে নেন, তারপরে হয়তো বলবো। প্রথমত কারণ হচ্ছে একই সাথে হয়তো যুক্ত করেই নিতে পারি যে জামায়াতের এমপি যে ধরনের সংসদের নানা ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু আসলে বিতর্ক তৈরি হয়েছে, বা এক ধরনের বিরোধী দলের অবস্থান, তাদের কর্মকাণ্ড নিয়ে এক ধরনের সাধারণ মানুষের ভিতরে কিন্তু বিরূপ একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই জায়গাটাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আমাদের সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন, দেখেন আমারও তো একই প্রশ্ন যে সেই সময় তো একদম শুরুর দিকে আমরাও তো পদত্যাগ দাবি করেছিলাম, আপনারা তো সমর্থন দেননি। আন্দোলনটা আপনারাই শুরু করেছিলেন। হ্যাঁ, আপনারা তো সমর্থন দেননি। ঠিক একইভাবে
এখন আপনারা যে দাবি করছেন, আপনারা কোন আমি না, মানে যৌক্তিকতায় এই যে জামাতের ওনাকে লোকজন, কোন যৌক্তিকতায় দাবি করছেন? আপনাদের সরকার ছিল সেই সময়, তো আপনারা এই দাবি করলে তাকে সরিয়ে দিয়ে বিচার করলে তো পারতেন। বিএনপি আটকাইতে পারতো বা আটকাইতো, আমার কাছে এটি মনে হয় না। বিএনপি নানান সাংবিধানিক সংকটের কথা চিন্তা করেছে। এর কারণটা হলো যে আপনারা সংবিধানকে সমুন্নত রেখেছিলেন। ঠিক আমার প্রশ্ন সেটি, যেহেতু ওই সময় আপনি ভুল করে ফেলিয়েছেন, তো সেই ভুলের খেসারত তো আমি দিব না, এটা আপনাকে দিতে হবে। বরং আমি মনে করি এই রাষ্ট্রপতির তো অবশ্যই বিচার হওয়া দরকার ছিল। বিপ্লবী সরকার আপনারা গঠন করতে পারতেন। আপনারা বলতেন যে সংবিধান সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলো, তাই না? আপনারা তখন বলতেন যে আমরা এখন সংবিধান সংস্কার করতে চাই, প্রথমত এই বিষয়টা। দ্বিতীয়ত আপনারা বলতেন যে আমরা একটি নতুন রাষ্ট্রপতি আমরা চাই। তো অনেক বিষয় আসলে আসতে পারতো। তো আপনারা সেই সময় কার পরামর্শে এই ভুলগুলো করেছেন উই ডোন্ট নো। তো এই ভুলগুলো করার পরে যে সময় আপনারা একদম মাঝপথে আপনারা আবার মানে আমাদেরকে আটকাইলেন, আবার এরপর আপনারা চাইলেন, তখন আমাদের কাছে মনে হয়েছিল, ঠিক আমি ওই সময়ই বলেছিলাম যে ওই সময় যেহেতু তারা রাজি হয়নি, এখন যদি এই রাষ্ট্রপতিকে সরানো হয়, তারা একজন জামাতি রাষ্ট্রপতিকে নিশ্চিত বসাবে, তাদের সেই পাওয়ার ছিল। তো এই জিনিসটা যখন আমি বুঝতেছি, অনুমান করতেছি, যারা নির্বাচনই চায় না, যারা চক্রান্ত করতেছে, যারা ডিপ স্টেটের পরামর্শে হাসিনার মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়, এবং তারা পরবর্তীতে স্বীকার করলো, এত কিছু জানার পরে আমি তাদের এই মানে এই দাবিকে কেমনে সমর্থন করি? যদি একজন জামাতি রাষ্ট্রপতি হয়েই যেত, হ্যাঁ, যেমনিভাবে আপনার ডিসি জামাতের পরামর্শে, ভিসি জামাতের পরামর্শে প্রশাসনকে জামাতিকরণ করা হলো, সুতরাং আবার রাষ্ট্রপতি একজন জামাতের পরামর্শ হয়ে যাক, নিশ্চয়ই আমি সেই দাবিকে সমর্থন করতে পারি না। যে কারণে আসলে পরবর্তীতে তারা যে অপরাধ করেছে সেই অপরাধগুলো জাতির সামনে আমরা বারবার তুলে ধরেছি, এবং এখনো পর্যন্ত আমি তুলে ধরছি যে রাষ্ট্রপতিকে যে সরানো যায়নি বা বিচার করা যায়নি, এর দায়টা অবশ্যই নাহিদ ইসলামকে নিতে হবে। নাহিদ ইসলাম সাংবিধানিকভাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছেন, এবং এর জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তারও অপরাধ আছে। আচ্ছা, এবার আপা যে প্রশ্ন করলেন, দেখেন এই যে বিরোধী দল, তাদের উপর কি আসলে মানুষের আস্থা আছে? এই যে এই মুহূর্তে গ্যাসের একটা সংকট, তো আমরা যে সময় অপোজিশনে ছিলাম আমরা কিন্তু এই ইস্যুগুলো পিক করতাম। আচ্ছা, দ্বিতীয়ত আরও অনেক সমস্যা তো হয়ই, বাংলাদেশে তো বহু সমস্যা। তো এই জনগণের সমস্যা নিয়ে বিরোধী দলের কোনো কথা আছে? বিরোধী দল অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা ছিল, সেই প্রতারণাকে পুঁজি করে রাজনীতি করছে। আমি এই বিষয়ে 2 মিনিটে শেষ করি, যেহেতু তাদের বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে এই জুলাই জাতীয় সনদ এবং গণভোটের প্রতারণাকে আশ্রয় করে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, যেটা আমরা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, আমিও স্বাক্ষর করেছিলাম, আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। 9 মাস ধরে আলোচনা হয়েছিল, তাই না? সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরুর দিন তিনি বললেন যে আপনারা কোন দল কতটুকু সংস্কার চান আর কার কতটুকু ভিন্নমত থাকবে সব ওয়েবসাইটে দিয়ে দেবো, বলেছিল না ভাই? আপনি তো সাংবাদিক, আপনার খেয়াল থাকবে। তাহলে এই যে 9 মাস আলোচনা হলো, বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাতের ছিল, এনসিপি ছিল, এরপরে আমাদের যে বইটা দেয়া হলো স্বাক্ষরের আগে, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। স্বাক্ষরের পরে হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। প্রতারণা কে করলো? বিএনপি না অন্তর্বর্তীকালীন সরকার? আপনি স্বাক্ষরের আগে বলতেন, বলেন নাই তো? আপনি স্বাক্ষরটা আমাকে দিয়ে করিয়ে নিলেন, এরপরে আপনি এই যে প্রতারণা করলেন, তারপরেও আদেশটাই তো অবৈধ, সংবিধান অনুযায়ী আদেশ করা যায় না, তারপরে বিএনপি এটি মেনে নিয়েছিল। তো বিএনপির সাথে তো জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। তো সেই প্রতারণার একটি মানে দলিল, সেটাকে পুঁজি করে আজকে আপনি কেমনে রাজনীতি করেন? আপনার রাজনীতি কোনো নাই, এই জন্য আপনি কি নিয়ে কথা বলবেন? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার কোনো রাজনীতি নাই, এই জন্য আপনি বিএনপির সম্পর্কে মিথ্যাচার করছেন। গণভোট অধ্যাদেশ, আচ্ছা গণভোট অধ্যাদেশের 4টা প্রশ্ন 1টা উত্তর, আপা তাই তো? ভুল যদি করে থাকি, তো আপনি বলেন এই টকশোতে কি আপনি আমাকে 5টা প্রশ্ন করে আমাকে বলবেন যে রাশেদ ভাই এই 5টা প্রশ্নের একটা উত্তর আপনি দিবেন? 5টা প্রশ্নের আমি 5টা উত্তর দেবো, এটা আমার স্বাধীনতা। তো ওই সময় আপনি 4টা প্রশ্ন করে আমাকে বলতেন যে 4টা প্রশ্নের একটা উত্তর, অথবা আরেকটি কাজ করতে পারতেন আপনি, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, ওই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর একটা গণভোট করতে পারতেন, তাহলে এই ক্যাসালটা থাকতো না। আচ্ছা, আমি ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা, দুঃখিত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্রস্তাবনা ছিল, তার মধ্যে বিএনপি 80% মেনে নিয়েছে, তাই না? তো এই 80% তো আগে বাস্তবায়িত হতো, দেশে অনেক পরিবর্তন হতো না। আচ্ছা, বিএনপি কি বলেছিল?
আমরা যে বিষয়ে ভিন্ন মত দিয়েছি আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে আপনারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবেন, বলেছে না? এনসিপি জামাত বলেছে না? আচ্ছা, বলার পরেও কি তাদেরকে জনগণ ভোট দিয়েছে? ভোট দেয়নি। আর যে সময় এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, তাই না, প্রতারণা করে, সেই সময় কি বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ লিপি দেয়নি ভাই? দিয়েছে তো। যে সময় 4টা প্রশ্নের একটা উত্তর গণভোট অধ্যাদেশ জারি করা হলো, সেই সময় কি বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ লিপি দেয়নি? দিয়েছে তো। অর্থাৎ নির্বাচনের আগেও বিএনপি যে কথা বলেছিল, নির্বাচনের পরেও বিএনপি একই কথা বলছে। বিএনপির ভিতরে কোনো প্রতারণা নাই, বরং জামাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণাকে পুঁজি করে আজকে বিভাগীয় সমাবেশ করছে। এই বিভাগীয় সমাবেশগুলো করার মাধ্যমে জামাত আজকে জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করছে। শেষ কথা হলো যে কর্নেল অলি সাহেব তিনি বলেছেন না যে আসলে যদি নাহিদ ইসলাম, মানে ছোট ছেলে বলেছে তাকে, যে নাহিদ ইসলাম, জামাতের আমির এবং মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে বিএনপির 1 সপ্তাহের মধ্যে পতন হবে। কার নেতৃত্বে? তিনি আবার বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। এই কথা বলেছেন। আচ্ছা, নাহিদ ইসলাম অতীতে কি বলেছিল? এদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তো এই জোট তো শুরুতেই বাদ হয়ে গেছে। এই জোটের কোনো মানে মানুষের কাছে তো এই জোটের কোনো লিগাসি নাই। আর দেখেন, আমি এর আগে বলেছিলাম যে এই যে বিরোধী দল যারা অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এখন সর্বোচ্চ 77টি আসন পেয়ে তারা যেভাবে অপকর্মে লিপ্ত হয়েছে, শীঘ্রই এই জামাত ইসলাম এবং এনসিপি নামক কথিত বিরোধী দলের পতন হবে। পতন শুরু হয়েছে না? সাতক্ষীরার এমপিকে কি দেখলাম? আপা 1 মিনিটে শেষ করতে দিবেন, যেহেতু মূল কথা এখন আসলাম। সাতক্ষীরার এমপিকে কি দেখলাম? তো এই যে সাতক্ষীরার এমপির ঘটনায় তো আমাদের 50% পতন হয়ে গেছে, আর আছে 50%। এবার দেখেন এই যে খেলাফত মজলিস চলে গেল আরো কয় পার্সেন্ট? 10%, তাই না? এরপরে দেখেন এই জোট চলে গেল আরো 10%। এখন 30% আছে ভাই। এই 30% নিয়ে আপনি জনগণকে নামাইতে পারবেন না। জনগণের আস্থা এখন বিরোধী দলের উপর 30%, আর 70% না হয়ে গেছে। জনগণ নামতেছে। বিএনপি তো বাংলাদেশে আওয়ামী লীগের সময় বিভাগীয় সমাবেশ করেছিল না? আরে চিরা নিয়ে, গুড় নিয়ে, সাইকেলে চড়ে, হাঁটতে হাঁটতে, লঞ্চে করে, ফেরিতে করে মানুষ গিয়েছে। আমাদের এই যে বিরোধী দল তারা বলতেছে জনগণ আমাদের সাথে আছে। কোথায় এই ঘটনা আপনি দেখেছেন? আপনি তো সাংবাদিক। বিরোধী দলের উপরে জনগণের ন্যূনতম আস্থা নাই। বিরোধী দলের পতন শুরু হয়েছে, ইতিমধ্যে 70% পতন হয়ে গেছে। এবার একটু শুনেন। আপনি রাশেদ খান অনেক কথা বলেছেন এবং 2বারে মোটামুটি উনি আমরা 2জন যা বলেছি তার ডাবল বলেছেন। আমি আশা করছি প্রথম কথা হলো যে রাশেদ খান একদম শুরুতে একটা কথা বলছেন যে ওনার সরকার হলো খুব শক্তিশালী সরকার এবং হলো সেই শক্তিশালী মানে জনগণ শক্তিশালী সরকার পছন্দ করেন এবং ওনাদের সরকার শক্তিশালী। তো এই কথা বলে তিনি আবার বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মানে ওনারা শক্তিশালী, বিএনপি শক্তিশালী। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনারা রাষ্ট্রপতির অপসারণের জন্য আন্দোলন করেছেন, আন্দোলন করে ওনারা ব্যর্থ হয়েছেন। তার মানে তিনি একদিকে বলছেন বিএনপি শক্তিশালী, আরেকদিকে তিনি যেটা বলছেন তাতে বোঝা যাচ্ছে বিএনপি দুর্বল। তার মানে তার কথাটা আসলে সত্য না। 2 নম্বর হলো বিএনপি কেয়ারটেকার সরকারের সময় একদিনের জন্য রাষ্ট্রপতি অপসারণের জন্য আন্দোলন করেনি। রাশেদ খান যে দাবি করেছেন এই দাবিটা অসত্য। আচ্ছা, আপনি মনে হয় আমার বক্তব্য শুনেন নাই। আপনি কথা বলবেন না, আমি আপনার কথার সময় একটা টু শব্দ করি। আপনি থামেন, আপনি নোট করেন, প্রয়োজনে শেষে কথা বলবেন, প্রশ্ন করবেন। এখন আসেন, উনি বারবার বলছেন যে আপনারা ভুল করেছেন, আপনারা এই সংবিধানের অধীনে শপথ নিছেন, আপনারা। আমার প্রশ্ন হলো আমরাই হই তাহলে ওনারা কি অভ্যুত্থানের শক্তি না? বিএনপি কি এই জুলাই আন্দোলনের শক্তি না? জুলাই আন্দোলনের তাদের কি ভূমিকা নাই? যদি থেকে থাকে তাহলে তারা সহই তো আলোচনা হয়েছে, তারা সহই তো এই সরকারের মানে এই সংবিধানের আন্ডারে তারা শপথ নিয়েছে। তাহলে ভুল যদি করে তাহলে তো বিএনপিও ভুল করেছে, ভুল যদি করে তাহলে সবাই ভুল করেছে। থার্ড কথা হলো যে দেখেন এনসিপির কথা বলছেন, এনসিপি কিন্তু জুলাইয়ের ওই যে 5ই আগস্টের পরে এনসিপি কোনো দল ছিল না। এনসিপি দল হইলো নাহিদ ইসলাম পদত্যাগ করে, মন্ত্রী থাকার পরে পদত্যাগ করে তারপরে দল করছেন। সুতরাং এনসিপি সেই সময় কিন্তু কোনো দল ছিল না। সুতরাং জুলাইয়ের যে 6 তারিখ থেকে মানে আগস্টের 6 তারিখ থেকে যে সমস্যা হলো যে 6 তারিখ থেকে যে আলোচনা চলছিল 8 তারিখ পর্যন্ত, মানে সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত, সেখানে কিন্তু ব্যাপক ভিত্তিতে আলোচনা হয়েছে এই সংবিধানের আন্ডারে শপথ না নেওয়ার বিষয়ে। ব্যাপক ভিত্তিতে আলোচনা হয়েছে
রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে, এর প্রত্যেকটা বিষয়ে বিএনপি হলো ভেটো দিয়েছে। এখন বিএনপি হলো তখন পর্যন্ত কিন্তু একটা বড় দল, মানে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল ছিল বাংলাদেশে। তাহলে আওয়ামী লীগের পতন হলো, তারা পালিয়ে গেল, বিএনপি একটা বড় দল, তাহলে তাদের কনসার্নের ইস্যুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসার্ন ছিল। তাদের কনসার্ন ছাড়া, তাদের কোঅপারেশন ছাড়া কোনো কিছু করা যাচ্ছিল না। এই কারণে এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এতদিন ধরে কন্টিনিউ করলেন। আমরা কিন্তু সেই প্রথম দিন থেকে বলেছি যে এই রাষ্ট্রপতির অপসারণ ছাড়া কোনো কিছু ঠিক মতো চলবে না। বিএনপি সেই কথা মানলো, এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করালো, কিন্তু মানে ওই যে বলে না, পানি আড়ায়া তারপরে হলো ঘোলা করে, তারপরে পানি খাইলো, কিন্তু ঘোলা করে খাইলো। এই যে ঘোলা করে পানি খাওয়ার অভ্যাস, এটা কিন্তু বিএনপির পুরানো অভ্যাস। সেই 96 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চালু করার বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচনের পরে বিএনপি হলো বিট্রে করছে, তারা করে নাই। আওয়ামী লীগের সাথে শেষ পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পরে তারপরে হলো বিএনপি বাধ্য হয়েছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চালু করবার জন্য। 2001 সালের সরকারের সময় বিএনপি হলো রাষ্ট্রপতির মেয়াদকে 2 বছর বাড়াইছে, এই উদ্দেশ্যে যে সর্বশেষ রাষ্ট্রপতি তার দলের লোক হবে এবং তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হবেন। সেটাও দীর্ঘ আলাপ আন্দোলনের পরে বিএনপি সেটাও বাদ দিতে বাধ্য হয়েছেন। এবারে গণভোট, এই গণভোটে হলো একটা জিনিস দেখবেন, জনগণের আকাঙ্ক্ষাই হলো সব এদেশের, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধানের অনুযায়ী। তাহলে জনগণ ভোট দিছে, কি দিছে? যে তারা সংস্কার চায়। তারা হলো একই ব্যক্তিকে দলের প্রধান, সরকার প্রধান, তারপরে রাষ্ট্রপ্রধান, সবকিছু প্রধান হয়ে বিশাল ক্ষমতা সম্পন্ন হয়ে তিনি হলো স্বৈরাচার হয়ে যাবেন এবং স্বৈরাচার হয়ে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চিল্লে বসবেন। এটা জনগণ চান না বলে কারেকশনে যেটা বলা হয়েছে যে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকবেন না, 2 মেয়াদের বেশি সরকার প্রধান থাকবেন না, 2 মেয়াদের বেশি হলো মানে একই ব্যক্তি দলের এবং সরকারের প্রধান হবেন না। এই মানে দীর্ঘ আলাপ আলোচনা করে জুলাই সনদে এই সংস্কারগুলো কিন্তু আসছে। এখন সেই সংস্কারগুলো জনগণ কি বলে, জনগণ এই ব্যাপারে রায় কি, সেটা জানার জন্যই তো গণভোট হইলো। এবং এই গণভোট আমরা বলেছিলাম, জামাত ইসলাম বলেছে, বিএনপি যে প্রতারণা করবে এটা আমরা আগেই জানছি, আগেই বুঝে আমরা বলেছি যে ইলেকশনের আগে গণভোটটা হোক। গণভোট হইলে তাহলে মানে ব্যবস্থাপনা যেটি হলো আমাদের সরকারকে হলে স্বৈরাচার করছে, ফ্যাসিস্ট করছে, সেই ব্যবস্থাপনার পরিবর্তন আমরা বলেছি। সেই পরিবর্তনটা কিন্তু তখনই সম্ভব হতো যখন যদি মানে ন্যাশনাল ইলেকশনের আগে গণভোট দিয়ে কারেকশনটাকে আগে করা হতো, সংস্কারটাকে আগে করা হতো, তাহলে কিন্তু আজকের এই অচলায়তন পরিস্থিতির দিকে আসতে হতো না, বিরোধী দলকে রাজপথে আন্দোলন করা লাগতো না। দেখেন, বিরোধী দল তো জনগণের ম্যান্ডেট পেয়েছেন, যেই ম্যান্ডেট জনগণ 70% মানুষ হলো ভোট দিয়েছেন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এখন সেই সংস্কার যখন পাশ কাটাচ্ছেন, সংস্কার করছেন না, এবং এই সংস্কারকে বিএনপির একাধিক নেতা, আজকে রাশেদ খান পর্যন্ত প্রতারণার সনদ বলছেন, আমরা এটার প্রতিবাদ জানাই। অথচ এই রাশেদ খানই কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার আগে বলছেন এই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদ নিয়ে বহু কথা বলছেন, বহু কিছু বলছেন, কিন্তু আজকে হলো গণেশ উল্টে গেছে, কারণ ক্ষমতার স্বাদ রাশেদ খানরা পাইছেন বললে এইদিকে গেছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম সহ বিরোধী দল আজকে রাজপথে যে আন্দোলন করছেন, এই আন্দোলন তো আমাদের করার দরকার ছিল না ভাই। আপনি যদি এখানে কিন্তু এই সনদের অধ্যাদেশে সব বলা আছে কিভাবে এটা বাস্তবায়ন হবে। দেখেন, এটা বাস্তবায়নের প্রসেসটা ছিল যে প্রথম দিনে এটা সংসদে উঠবে এবং হলো প্রথম 30 কার্য দিবসের মধ্যে এটা বাস্তবায়ন করবে। একটা হলো সংস্কার পরিষদের শপথ দিবে সকল সংসদ সদস্যরা, দেন তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, অটোমেটিক্যালি সংস্কার পরিষদটা রহিত হয়ে যাবে, আর সংসদ সদস্য হিসেবে তারা হলো কাজ করবেন, ভূমিকা রাখবেন। এখন এটা যদি মানে সংসদে তখনই হইতো, প্রথম অধিবেশনেই হইতো, তাহলে কিন্তু বিরোধী দলকে আজকে রাজপথে নামা লাগতো না। এবং সরকারের কারণে বিরোধী দলকে রাজপথে নামতে হচ্ছে আন্দোলনের জন্য। আমি একটু প্রশ্ন করি, আমি একটু ভাই রাকিব ভাই, আমি একটু প্রশ্ন করি আপনাকে। শুনেন, আপনি তো আধা ঘন্টা আমাকে অনেকক্ষণ বলেছেন, আপনার কথা আমরা ক্লিয়ার। আপনারা রাজপথে নেমেছেন। আবারও কি আমি একটু সাংবাদিক হিসেবে বলি,
আপনাদের যে রাজপথে যে অবস্থান এবং সভা সমাবেশে যেসব বক্তৃতা আসছে, তাতে কি আপনারা অতীতের রাজনীতিতে ফেরত যেতে চান? কারণ এই একটা এই প্রশ্নের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষার রাজনীতিটা আপনারা অদাবদ্ধ, সেই দিকে যাচ্ছেন কিনা? একটু বলি ভাই, আপনি তো প্রশ্ন করেছেন, আমি একটু বলি। বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ প্রত্যেকটা জায়গা দিচ্ছেন, যে সরকারকে ভালো করবার জন্য প্রধান বিরোধী দল জামাত ইসলাম পরামর্শ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন। এই নজির বাংলাদেশের ইতিহাসে কখনো আপনি দেখেননি। এখন এটা কেন হইল যে আমরা রাজনৈতিক কালচারের পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই বলে গ্যাসের সেটা একটা নির্বাচিত, শোনেন, একটা ফেয়ার নির্বাচিত সরকারকে 4 মাসের মাথায় কি বলা যায় যে লাইনে দাঁড়িয়ে আছে, সেই সময় বিরোধী দল এগিয়ে আসছেন, বিরোধী দল এগিয়ে এসে কি করলেন, একটা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা কমিটি করলেন। কমিটি করার পর সাথে সাথে কিন্তু সেই সংকট সমাধান হয়ে গেছে। কিন্তু এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে যে যখন আপনাদের নিয়ে কমিটি করা হলো তখনই এই সংকটটি কেটে গেল। বিরোধী দল সরকারকে খাদে পড়ে গেছেন, সেই সরকারকে খাদ থেকে উঠানোর জন্য বিরোধী দল আগে সরকার খাদে পড়ে গেছে। আমি বলি বিষয়টা এখন ভাই তো অনেক জি আছেন কামরুল হাসান, আপনি আছেন আমাদের সাথে, আমরা একটু আসি। তিনি বক্তব্য দিয়েছেন, আমি মনে করি যে ভাই খুশি হয়েছেন। তবে আমি যেটি বলছিলাম যে ভাই আমার সম্পর্কে এই টক শোতে, তাও টেলিভিশনে লাইভ চলতেছে, এমন না যে রেকর্ড, যে পরে বলতে পারবে যে ভাই বক্তব্য দিয়েন না, ভুল বলেছিলাম। উনি লাইভ চলাকালীন সময় আমার বক্তব্যের অপব্যাখ্যা করলেন। আমি কিভাবে বলেছি, কি বলেছি? আচ্ছা শোনেন, আমি আমার বক্তব্য রাষ্ট্রপতিকে নিয়ে ক্লিয়ার করেছিলাম। এখন আর একই বক্তব্য দিয়ে আমি আসলে সময় নষ্ট করতে চাই না। আপনি বললেন, শেষ করি, আন্দোলন করেছেন, এটা মিথ্যা কথা। বিএনপি কোনো আন্দোলন করে নাই। আমি কি বিএনপির কথা বলেছিলাম? আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। ভাই শুনলো, আপনি শোনেন নাই কেন? ভালো ইয়ারফোন লাগান ভাই কানে, ভালো একটা ইয়ারফোন লাগান, নাহলে 71 টেলিভিশনকে বলবো ওনাকে একটা ইয়ারফোন উপহার দিবেন, বাসায় পাঠিয়ে দিবেন, পার্সেল করে পাঠিয়ে দিবেন। রিপোর্ট আছে, আপনি বিএনপির কথাই বলছেন। আপনি যখন আপনার দলের ফিরিস্তি বলতেছেন তখন এই কথা বলছেন। আচ্ছা, ওটা আলাদা করে আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা শোনেন, আমার কথা একটু শোনেন, বহু বলেছেন আপনি, খুশি তো? এবার শোনেন, বিএনপি ঘোলা পানিতে, মানে পানি ঘুলিয়ে খায়, তাই তো বললেন? মানে বিএনপি পানি খায় কিন্তু ঘুলিয়ে খায়। আচ্ছা, আপনারা কি করেন? আপনারা কি পরিষ্কার পানি খান? শোনেন, এই বাংলাদেশে জামাত ইসলামের যত ভুল, বাংলাদেশ জন্ম নেওয়ার আগে জামাতের যত ভুল, এগুলো বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। আমি কয়েকটা ভুল আপনাদের ধরিয়ে দিই। প্রথমত, এই বাংলাদেশের স্বাধীনতাই তো আপনারা চাননি। আচ্ছা, পাকিস্তানের স্বাধীনতা আপনারা চেয়েছিলেন? সেটাও তো চাননি। অথচ আপনারা বলেন যে পাকিস্তান আমাদের ইমোশনের নাম। আপনারা ব্রিটিশদের এক প্রকার গোলামি করে আপনারা ক্ষমতাসীনদের সাথে মিলেমিশে ক্ষমতা ভাগ করে টিকে থাকতে চেয়েছিলেন, তাই না? পাকিস্তান আপনারা চাননি। তাহলে যে পাকিস্তান ভাঙার জন্য বলেন আর স্বাধীনতার জন্য বলেন, বাংলাদেশের জনগণ, এই বাংলার জনগণ আন্দোলন করলো, তখন আপনারা কি বললেন? যে দেশ ভাঙা যাবে না। আচ্ছা, তাদের দ্বিতীয় ভুল। আচ্ছা, 86-তে আপনারা কি করলেন? আপনারা যে জাতীয় পার্টির অধীনে বা এরশাদের অধীনে নির্বাচনে গেলেন আওয়ামী লীগকে সাথে নিয়ে, এটা কি আপনাদের ভুল না? এই ভুলটা আপনারা কেন করেছিলেন, তাই না? এর কোনো উত্তর দিয়েছেন? 96-তে আপনারা খুব গর্ব করেন যে আমরা ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমরা আন্দোলন করেছি। দেখেন, ওই সময় বিএনপি চাইলে তো তারা ক্ষমতা ধরে রাখতে পারত, কিন্তু বিএনপি কিন্তু একটা সাংবিধানিক ধারাবাহিকতা সৃষ্টি করেছিল, নির্বাচন দিয়েছিল, তাই না? তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু মেনে নিয়েছিল। সেটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। বিএনপি দল হিসেবে ফেরেশতাদের দল না। বিএনপির ভুল আছে, কিন্তু বিএনপি সেই ভুলের জন্য অনুতপ্ত হয়, শুধরিয়ে নেয়। আর জামাত ইসলাম তার ভুল স্বীকার করে না। আপনি 71-এ এই দেশই চাননি, আপনি আপনার এই ভুলের জন্য ক্ষমা চাইছেন? এখনো পর্যন্ত তো আনুষ্ঠানিকভাবে চাননি। আপনাকে তো বাংলাদেশে রাজনীতি করার অধিকারই নাই। আপনি যে রাজনীতি করতেছেন এটাও তো বিএনপির দাওয়াই, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাজনীতি করার সুযোগ জামাতকে না দিত, রাজনীতি করতে পারত? মানে তাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করলো। আচ্ছা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি জামাতকে সাথে না নিত, জীবনে মিনিস্ট্রি চোখে দেখতো, তাই না? আওয়ামী লীগ যেভাবে তাদেরকে খেয়ে ফেলছিল, তাদেরকে বাঁচিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমনি ভাবে আপনার প্রথমে রক্ষা করার চেষ্টা করেছে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে। তো দেখেন, তারা কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না।
তারপরে দেখেন যে তারা কিভাবে আসলে মধু খাইলো, মানে তাদের রাজনীতি হলো মধু খাওয়ার, মানে ক্ষমতাসীনদের সাথে মিশে থাকবে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন, ওই সময় আপনারা কি করলেন? আপনারা ওই সময় আপনারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করলেন। একদিকে ওই সময় আওয়ামী লীগ এবং বিএনপি উভয় মিলে তাদের বিরুদ্ধে আন্দোলন করছিল, আপনারা বলছিলেন না, দুই পরিবারের রাজনীতি মাইনাস করো, হ্যাঁ, আর জামাতের রাজনীতি উর্বর করো। তা আপনারা তো সবসময় এই ক্ষমতাসীনদের সাথেই মিশে থাকতে চেয়েছেন। ঠিক একইভাবে জনগণ যে সময় নির্বাচনের দাবি করছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। সংস্কারের নামে যে ডিসি বসাইছেন, ভিসি বসাইছেন, ইউনো বসাইছেন, ওসি বসাইছেন, ধান্দা তো এটাই ছিল নাকি? তো এই ধান্দাগুলো কি জনগণ বোঝে নাই? আপনারা কি চাননি? আপনারা সংস্কার চাননি। এটা কে বলেছে? নাহিদ ইসলাম বলেছে যে জামাত ইসলাম বাংলাদেশের সংস্কার চায় না, পিআর এর নামে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। নাহিদ ইসলাম বলেছে যে জামাত ইসলাম মানে তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন সফল হবে না, বলে নাই? তা আপনাদের আন্দোলন তো ব্যর্থ হইতে, যত আন্দোলন করবেন অর্থে শুধু অপচয় হবে। নাহিদ ইসলাম যে এই বাণী দিয়ে গেছে। আচ্ছা দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো? যে জামাত ইসলাম আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের জন্য থ্রেট, তারা ভারতের একটি রাজনৈতিক দল। তো আজকে আপনাদের ভিতরে যে জোটগুলো করেছেন, এইগুলো কি খাঁটি জোট, ভেজাল জোট, যে কারণে একের পর এক খাঁটি মানুষগুলো বের হয়ে যাচ্ছে। আমি খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাই যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠার রাজনীতি করে তারা ভুল বুঝতে পেরে বের হয়ে গেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। খেলাফত আন্দোলন আপনাদের প্রতারণা বুঝতে পেরে বের হয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের প্রতারণা বুঝতে পেরে বের হয়ে গেছে, এনসিপি তো শিশু সংগঠন, তাই না? এনসিপিও তাদের ভুলগুলো বুঝতে পারতেছে। আমি মনে করি যে তারাও খুব দ্রুত এই জামাত ইসলাম থেকে বের হয়ে আসবে, এরপরে আপনারা একা হয়ে যাবেন। বিএনপি আপনাদেরকে বারবার আপনাদেরকে আশ্রয় দিয়েছে, অথচ আপনারা প্রতিদিন আপনারা বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হুমকি দিচ্ছেন। গণ অভ্যুত্থান কি সস্তা নাকি? জীবনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের কোন আন্দোলনের? গণ অভ্যুত্থান কখনো ঘটিয়েছেন? সবসময় তো আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীনদের সাথে মিলেমিশে মধু খাইতে শিখতেছেন। এখন এনসিপির কিছু নেতৃবৃন্দকে ব্যবহার করে আজকে বিএনপিকে প্রতিনিয়ত গালিগালাজ করাচ্ছেন। শোনেন, এর পরিণাম কিন্তু আপনাদের ভোগ করা লাগবে। একসময় কিন্তু এই বিএনপি আপনাদেরকে বাঁচাইছে, এরপরে যদি আপনাদের এই কারণে, আপনাদের এই হট্টগোলের কারণে সুযোগ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে, রাশেদ খান, আওয়ামী লীগ ফিরে আসার প্রসঙ্গে জামাত সবসময় বলে যে আপনারা তাদের বিষয়ে এক ধরনের খুব শিথিলতা দেখান বলে তারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল করছে, হুটহাট করে বের হয়ে তারা হচ্ছে আন্দোলনের মতো অবস্থানে যাচ্ছে। সার্জিস আলম বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়ে কক্সবাজার এবং হচ্ছে আপনার গাজীপুরে মিছিল করেছে। শোনেন, কিছুদিন আগে তো একটা সংবাদ প্রকাশিত হয়েছিল সমকালে, সেখানে চট্টগ্রামের একজন এনসিপি নেতা ছাত্রলীগের মিছিল করতে দিবে এই জন্য ডিল করেছিল। সমকালে সংবাদ প্রকাশিত হয়েছিল না? সার্জিস আলম তো ছাত্রলীগের কর্মী ছিল, তাই না? হাসনাত এবং সার্জিসকে ছাত্রলীগের এজেন্ট হিসেবেই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত করা হয়েছিল। এই হাসনাত এবং সার্জিস কি অপরাধ করেছিল জানেন? তারা অপরাধ করেছিল, ছাত্র অধিকার পরিষদ 18 সালে নেতৃত্ব দিয়েছে এবং সেই সংগঠনের সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিল ওই সময়। এবং আমরা যে সময় 18 সালে অ্যারেস্ট হয়েছিলাম, তখন আমি সহ ফারুক হাসান আরো কয়েকজন, তখন বিনিয়ামিন মোল্লা সহ কয়েকজন নেতৃত্ব দিয়েছিল। মানে আমরা যে সময় জেলে, তার মানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 24 সালে যে সময় কোটা ফিরে আসলো, তাহলে যেহেতু ছাত্র অধিকার পরিষদ ওই আন্দোলনের লেগাসি বহন করে, তারা কিন্তু রাজপথে নেমেছিল। এই হাসনাত আব্দুল্লাহ কি করেছিল জানেন? সে ছাত্রলীগের পরামর্শে বিনিয়ামিন মোল্লাকে ব্যানার থেকে বের করে দিয়েছিল। এবং এই আপনার সার্জিস আলম কি করেছিল জানেন? সে ছাত্রলীগের একটি বাহিনী নিয়ে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে বিনিয়ামিন মোল্লাকে বের করে দিয়েছিল। আজকে তারা বড় বড় মানে বিপ্লবী হয়েছে, তাই না? নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, যে সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে মার খাচ্ছিল, হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, আর তারা তো ছাত্রলীগের এজেন্ট হিসেবেই গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিল। শোনেন, 3 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যেহেতু 19 জুলাই হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করে যে সময় গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, সেই সময় শহীদের রক্ত মারিয়ে হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকে গিয়েছিল, এগুলো কি মিথ্যা? আচ্ছা, এই ঘটনার জন্য এখনো পর্যন্ত হাসনাত এবং সার্জিস কি ক্ষমা চেয়েছে? তারা যে শহীদের রক্তের সাথে বেইমানি করলো, তাদের তো বিচার হওয়া উচিত। এবং আজকে তারা কিভাবে এনসিপি রাজনীতি করছে, এনসিপি নিজেদেরকে একটি বিপ্লবী দল দাবি করে। কিন্তু আমরা এনসিপি নিয়ে আরেকদিন হয়তো আলোচনা করব। আমি শেষ করে দিই লাইনটা। কিন্তু আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন, আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন যে রাশেদ খান কি মিথ্যা নাকি সত্য বলছে। শুনেন, আমরা অবশ্যই জিজ্ঞেস করব। 3 আগস্ট যে ঘটনা ঘটেছিল হাসনাত এবং সার্জিস, তারা যেহেতু 19 জুলাই
তারা মূলত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, সংলাপে গিয়েছিল, যে কিন্তু কারণে এখন আওয়ামী লীগকে এই যে ফিরিয়ে এক দফার আনার ঘোষণা। ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখছে বলে বিরোধী দল সবসময় হচ্ছে শেষ করবে, এই লাইনটা শেষ করি। একটু বলবেন যে আসলে কি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে? আচ্ছা, কি বলবো শোনেন, এই বাংলাদেশে সব থেকে বেশি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে কোন দল? বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে সব থেকে বেশি শহীদ হয়েছে কোন দলের নেতাকর্মীরা? বিএনপি। জামাত ইসলামের কতজন শহীদ হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না, সংখ্যাটা কম না হলে তো তারা প্রকাশ করতো। তারা যেভাবে ক্রেডিট নাই, তাদের সাদিক কায়েম নাকি গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। গতকাল দক্ষিণ জামাত ইসলামের কথা বলেছে ভাই, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে না? এরপরে নুরুল ইসলাম বুলবুল, সে নাকি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, এগুলো দক্ষিণ জামাত ইসলাম প্রকাশ করেছে। আমরা শহীদদেরকে এভাবে ভাগ করতে চাইনি এখন পর্যন্ত। আরে শহীদের একজন মাকে আপনারা এমপি বানিয়েছেন, প্রতিদিন সংসদে বলতেছেন আর বলতেছেন যে শহীদদেরকে ভাগ করতে চান না। জামাত ইসলাম শহীদদেরকে হলো সে যেই মত পথের শহীদ হোক, এই আন্দোলনে সকল মত এবং পথের মানুষ অংশগ্রহণ করেছে, শাহাদাত বরণ করেছে সকল মত এবং পথের লোক। আপনারা শহীদ পরিবারকে 50,000 টাকা দিয়ে সব জায়গায় বলে বেড়াইতেছেন, হ্যাঁ, লাইভ ক্যামেরা অ্যাকশন সব জায়গায় প্রচার করতেছেন আর বলছেন যে শহীদের সংখ্যা আমরা প্রকাশ করব না। সকল শহীদকে ধারণ করেছি, বাংলাদেশের যে কজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ, সকল মানুষ আমাদের। খুব ভালো। আচ্ছা, আপা যে প্রশ্ন করলেন শোনেন, আমি ওই ঘটনা আগে শেষ করি। তো 3 আগস্ট এক দফার ঘোষণা হবে, সেখানে হাসনাত এবং সার্জিস যাতে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা না রাখতে পারে, ওই প্রক্রিয়াকে এক ধরনের বলা যায় যে ওই প্রক্রিয়াকে কিভাবে বন্ধ করা যায়, বানচাল করা যায়, সেই জন্য একটা গ্রুপ কিন্তু প্রস্তুত ছিল তাদেরকে প্রতিহত করার জন্য। হাসনাত এবং সার্জিস যদি কোনোভাবে 19 জুলাই যে বেইমানি করেছিল, 3 আগস্ট যদি হাসিনার পক্ষে কোনোভাবে অবস্থান নেয়, তাদের ওই প্রক্রিয়াকে প্রতিহত করার জন্য একটা গ্রুপ প্রস্তুত ছিল। অর্থাৎ হাসনাত এবং সার্জিসকে সবসময় পলিসি মেকিং এর বাইরে রেখেছিল নাহিদ এবং আসিফরা। এর মূল কারণটা হলো যে তারা ছাত্রলীগের এজেন্ট হয়ে মূলত আন্দোলনে যুক্ত হয়েছিল। আজকে সেই ছাত্রলীগের এজেন্টরা, গণঅভ্যুত্থানের সময় যারা এজেন্ট হয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে তার গ্রিন সিগন্যাল পেয়ে নাকি ছাত্রলীগ মিছিল করতেছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী গুম হয়েছিলেন, যে শেখ হাসিনার দ্বারা এত নিপীড়িত হয়েছিলেন, তিনি কিছুদিন আগে বললেন যে আপনার আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। নোয়াখালীতে যখন হচ্ছে ছাত্রলীগের একটি মিছিল দেখি, তখন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে কেমন করে নিষিদ্ধ এই সংগঠন তারা হচ্ছে এই মিছিলটি বের করতে পারেন, এবং মিছিল বের করার সময় সেখানকার স্থানীয় পুলিশ তারা হচ্ছে সরে গিয়ে তাদেরকে এই মিছিলটি করার সুযোগ দিয়েছে। মিছিল বের করার সুযোগ পাচ্ছে যে ভাইদের জন্য। এক মিনিট শেষ করে দিই, ভাইদের জন্য কিভাবে জামাতের আমির গণঅভ্যুত্থানের পরে, এক মিনিট শেষ করে দিই, জামাতের আমির শেষ হয়ে যাবে, শেষ হবে 30 সেকেন্ডে শেষ হবে। জামাতের আমির গণঅভ্যুত্থানের পরে কি করেছে? বিরতির পরে শেষ সাধারণ সভা ঘোষণা করে। রাশেদ খানের অনেক অভিযোগ আমরা দেখেছি কামরুল হাসান আপনাদের বিরুদ্ধে, কিন্তু যে অভিযোগে গিয়ে আসলে আমরা ঠেকেছি যে আপনারা সবসময় বলেন যে বিএনপি আওয়ামী লীগকে এক ধরনের আবারও রাজনীতি করবার সুযোগ করে দিচ্ছে, আর বিএনপি বলে যে এখানে আপনাদের হাত আছে। আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা তো আর পতিত সরকারের সেই ফ্যাসিস্টদের তো কোনোভাবেই, সেটা সাংগঠনিকভাবেই হোক বা আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে তাদের কর্মীদের অংশগ্রহণ করার মাধ্যমেই হোক, আমরা তো সাধারণ মানুষ আসলে সেটা তো দেখতে চাই না। ধন্যবাদ। বিএনপি মূলত ইলেকশনের সময় আওয়ামী লীগের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছে। সেই আন্ডারস্ট্যান্ডিং হলো যে বিএনপি কে যদি আওয়ামী লীগ ভোট দেয় তাহলে তারা তাদেরকে রাজনীতি করবার সুযোগ দিবে। সেটার অংশ হিসাবে বিএনপি ইলেকশনের আগে এবং পরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ প্রত্যেকেই আওয়ামী লীগের ব্যাপারে দায়িত্ব নিয়েছেন এবং আওয়ামী লীগের মামলা তাদেরকে রাজনীতি করতে দিবেন একাধিকবার এই বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যগুলো তখন ভাইরাল হয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অফিসগুলো খুলে দিয়েছিলেন। পরবর্তীতে যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল তখন আর তারা এটা আগান নেই। আমি মনে করি আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার যে একটা সুযোগের অপচেষ্টা বিএনপির তরফ থেকে হচ্ছে, এটা অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত। মনে রাখতে হবে বিএনপিও গত 17 বছর নিপীড়িত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী হলো বনে জঙ্গলে থাকতে হয়েছে, মামলা খাইতে হয়েছে, নিপীড়িত হইতে হয়েছে। সুতরাং সেই নেতাকর্মীদের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপির নেতৃত্ব গাদ্দারি করবে না, প্রতারণা করবে না, এটা আমরা আশা করছি। এবং আমরা চাই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি, এই শক্তিকে কোনোভাবে রাজনীতি করতে দেওয়া ঠিক হবে না। এটি হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো জনাব রাশেদ খান একটা কথা বলছেন যে জামাত নাকি মানে বিভিন্ন ভাবে বিএনপির থেকে ফ্যাসিলিটিস নিয়ে হলো আমরা এই পর্যন্ত এসেছি। আমি রাশেদ খানের জ্ঞাতার্থে একটা কথা বলি, তিনি তখন বিএনপি করতেন না, এই জন্য হয়তো জানেন না। 1991 সালে বিএনপি যখন 140টা আসন পান এবং আওয়ামী লীগ 88টা আসন পান,
তখন জামাত ইসলাম 18টা আসন পাইছেন। জামাত ইসলাম তখন এই 18টা আসন দিয়ে বিএনপিকে সরকার গঠন করার জন্য হলো সুযোগ করে দিয়েছেন, এবং সেই সুযোগের বিনিময়ে জামাত ইসলাম 1 পয়সার কোনো ফ্যাসিলিটিস নেন নাই, মন্ত্রিত্ব নেন নাই, কিছু নেন নাই। কেন দিচ্ছেন? দেশের স্বার্থে দিচ্ছেন, যাতে করে দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক পদযাত্রা ঠিক থাকে। তো এই বিএনপি হলো সেই বিএনপি, যে বিএনপিকে জামাত ইসলাম হলো একদম প্রথম ক্ষমতার স্বাদ, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যাওয়ার পরে, বেগম জিয়ার অধ্যায়ের শুরুর পরে প্রথম ক্ষমতার স্বাদ হলো জামাত ইসলাম দিচ্ছেন বিনা স্বার্থে। এরপরে আসেন 96-তে যদি বিএনপি গাদ্দারি না করতো, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ঝামেলা না করতো, তাহলে কিন্তু তারা আবারও ক্ষমতায় আসতো। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ঝামেলা করার কারণে তারা ক্ষমতা আসতে পারেন, তার মানে দোষটা তাদের। আবার যখন একে জামাত ইসলাম বিএনপি কে সমর্থন দিল, বিএনপি কিন্তু বিপুল ভোটে ক্ষমতায় আসলো। এরপরে আসেন এইভাবে করে দেখেন বিএনপি যতবার ক্ষমতায় আসছে, এইবার তো প্রতারণা করে ক্ষমতায় আসছে লন্ডন ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এই লন্ডন ষড়যন্ত্র ছাড়া বাকি প্রত্যেকবার বিএনপি জামাতের হলো বদৌলতে ক্ষমতায় আসছেন। সুতরাং সেই বিএনপি বড় কথা বলবে, এটা হলো উচিত না। এত অহংকার করবে, এটা উচিত না। কারণ অহংকারের কি পরিণতি হয় সেটা কিন্তু শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন বলে আমরা বিশ্বাস করি। এরপরে আমি যে কথাটা বলতে চাই, দেখেন দেশে এখন আইন শৃঙ্খলার চরম অবনতি। গতকালকে 300, শুধু বিএনপির হাতে 300 খুনের হলো 3 সেঞ্চুরি হয়েছে। বিএনপি এই ক্ষমতা নেওয়ার এই 5 মাসে 300 লোককে হলো তারা হত্যা করেছে, এবং শত শত হলো মানুষ ধর্ষণের শিকার হয়েছে। তারপরে হলো 96টা ধর্ষণ শুধু বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে এই গত 5 মাসে হয়েছে। তারপরে হলো বিএনপি গত 18 মাস সহ এই মাসে প্রায় 7,500 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তাদের ব্যাপারে কোনো মামলা কিন্তু বিএনপি করে নাই, কোনো অভিযোগ, তাদের ব্যাপারে কোনো অভিযোগ বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি না, সরকারের তরফ থেকেও দেখছি না। এবং মানুষ আজকে কোথাও নিরাপদ না, এই জায়গা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কনসার্ন নাই। সেকেন্ড আসেন, গ্যাসের তীব্র সংকট চলছে। গ্যাস হলো বাংলাদেশে যে পরিমাণ গ্যাস দরকার প্রতিদিন, সেই গ্যাসের হলো চাহিদা আসলে এই অভিযোগগুলো দিন শেষে আসলে শেষ হবে না বিরোধী দলের, কিন্তু আমরা এখন আলোচনায় হ্যাঁ, আপনারা আলোচনার সময় যে সাধারণ মানুষের এই দুর্ভোগ বোঝেন, কিন্তু মাঝ রাস্তায় আসলে আমরা সেরকম রাজপথে সেভাবে দেখি না। সেখানে আবার সেই একই পাল্টাপাল্টি অভিযোগের জায়গায় কামরুল হাসান, সর্বশেষ শুধু নিউ ইয়র্ক টাইমসের একটি কথা বলি, সেটি হচ্ছে যে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার সংখ্যাতেই কি ইরানে বিমান হামলা চালিয়েছে ট্রাম্প, এইটি একটি সংবাদ তারা করেছে। একটু আমাদেরকে বলবেন যে ইরানের সর্বশেষ আমরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বেশ কিছু ঘাঁটিতে আবারও দেখেছি যে ইরান যেমন হামলা চালিয়েছে, একই রকম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। কিন্তু এরই মধ্যে পেন্টাগন যেটি বলছে যে তাদের একটি আর্থিক সংকট তৈরি হয়েছে, এবং একই সাথে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো দিনকে দিন ফুরিয়ে আসছে। তাহলে সামনে আসলে যুদ্ধের কৌশলটা কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের যে রসদপাতি সেটা কমিয়ে আসছে, এটা সত্য কথা। এবং নিউ ইয়র্ক টাইমসের যে নিউজ সেটা অনেকটাই সত্য, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা জানি যে গত ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান, এবং রিসেন্টলি মনে হয় একটা যুদ্ধবিরতি বা স্থগিত করেছে, সাময়িকভাবে তারা স্থগিত করেছে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে করদাতা ট্যাক্স পেয়ার তাদের জন্য একটা বার্ডেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার তাদের জন্য একটি বড় ধরনের বার্ডেন, এবং পুরো বিশ্বের জন্য একটি সংকট তৈরি করেছে, বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে, এবং জ্বালানি সংকটের জন্য একটি বড় ধরনের বৈশ্বিক সংকট তৈরি করেছে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে এই যুদ্ধ স্থগিত করেছে। এবং সেটা তারা যদি এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত দাবি দেওয়া সেটা এবং ইরানের যে সমস্ত দাবি দেওয়া, সেটা যদি দুই পক্ষ যদি তারা যদি সেটা তাদের মধ্যে যদি সেটা দফা রফা না হয়, তাহলে কিন্তু যুদ্ধ আবার শুরু হতে পারে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে কি তখন বৈশ্বিক সংকট আরো তীব্রতর হবে। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধ যদি আবারও শুরু হয়,
তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্ররা আছে মধ্যপ্রাচ্যে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে কি, ইরানের পক্ষ থেকে আমি এখানে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো তারা মনে করেছিলেন যে ইরান সামরিকভাবে অতটা শক্তিশালী না, হয়তো ইরান ইরাক কিংবা লিবিয়া কিংবা আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো হবে। আসলে ইরানের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এবং ইরান একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ইরান, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি একমেরুকেন্দ্রিক বিশ্বকে এবং তার যে সমস্ত মিত্র রাষ্ট্র তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। এবং গত কয়েক মাস ধরে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে আসছে, এবং ভবিষ্যতে আরো যতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে ততদিন পর্যন্ত ইরানের পক্ষ থেকে যুদ্ধ অব্যাহত থাকবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমরা মনে করি যে শুধুমাত্র ইরানের হাতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন রয়েছে, এর বাইরেও কিন্তু ইরানের হাতে প্রচুর পরিমাণ সমরাস্ত্র রয়েছে, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রও জানে না, কিংবা মধ্যপ্রাচ্যের তাদের মিত্র রাষ্ট্রগুলোও জানে না, কিংবা ইউরোপিয়ান ইউনিয়নও জানে না। সেই রকম কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র ইরানের ভান্ডারে রয়েছে, যেগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো জানে না। সেজন্য ইরান কিন্তু তাদের যে প্রতিরোধ সেটা কিন্তু তারা থামাচ্ছে না। তারা কিন্তু একেবারে তাদের যে প্রতিরোধ সেটা কিন্তু তারা চলমান রেখেছে, এবং ভবিষ্যতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় যদি যুদ্ধ শুরু করে, সেক্ষেত্রে ইরান কিন্তু শক্ত প্রতিরোধ গড়ে সব তুলবে। ধরনের একটা অবস্থানে যাবে। মোস্তফা আকমল, তার মানে হচ্ছে আমরা সামনের দিনগুলোতে দেখতেই না, পারি। আসলে এই যে আবার যুদ্ধটা কিন্তু অলরেডি চলছে, হ্যাঁ, যুদ্ধ কিন্তু কয়েকদিন আগেই শুরু হয়েছে এবং সেটা চলমান। আসলে এই যুদ্ধে আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধ কিন্তু তাদের ব্যয়ই না, আবার যুদ্ধ বিভিন্ন দেশে যুদ্ধ তাদের আয়েরও উৎস। তো যাই হোক, এই যুদ্ধটায় আমরা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ আমাদের জ্বালানি সংকট চলছে। এর মধ্যে দেখেন কয়েক দফা তেলের দাম বাড়লো, সামনে আবারও কিন্তু এরকম আশঙ্কা আছে তেলের দাম বাড়ার, এবং তেল সরবরাহ কিন্তু ব্যাঘাত হচ্ছে, যে কারণে আমাদের দেখেন পাওয়ার স্টেশনগুলো ঠিকভাবে জ্বালানি পাচ্ছে না, এলএনজি আমদানি সংকটের মধ্যে সেটাও ব্যাহত হচ্ছে। সব মিলে আসলে আমাদের মতো দেশগুলো খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সামনে খুব বড় চ্যালেঞ্জ। আমরা রাজনীতির যতই রাজনীতি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করি, আসলে সামনের চ্যালেঞ্জটা আসলে বৈশ্বিক। নিশ্চয়ই। রশিদ খান, 1 মিনিট সময় আছে। এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে সরকারের কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার বলে মনে করতেছেন? দেখেন, এই চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষে ওই অর্থে খুব বেশি কিছু করার আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমাদের যারা বড় রাষ্ট্র বা মরল রাষ্ট্র রয়েছে তাদেরকে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু ভাই যেটি বললেন যে যুদ্ধ শুধু ব্যয়ই নয়, আয়েরও ক্ষেত্র। তো এটি চিন্তা করে অনেক সময় অস্ত্র বিক্রি করার জন্য কিন্তু অনেকে এই ধরনের যুদ্ধ বাধক নানান ধরনের উস্কানি দেয়। তবে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে যেখানে আসলে এই পৃথিবী এগিয়ে যাওয়ার কথা, সেখানে কখনো ইউক্রেনে কখনো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধগুলো আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে, এবং আমরা একটি গরিব রাষ্ট্র হিসেবে আমরা অনেক বেশি ক্ষতির শিকার হচ্ছি। এই যে আমাদের বিরোধী দল সব কিছু আসলে সরকারের উপর দায় চাপায়। জ্বালানির দাম বাড়লো, সরকার বিদ্যুৎ দিতে পারতেছে না, কিন্তু এইগুলোর মূলে যে আসলে মধ্যপ্রাচ্যে আসলে সংকট। আপনি জ্বালানির দাম যদি বেড়ে যায়, সরকার তো বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আসলে সব কিছুর জন্য আমাদের বিরোধী দল আমাদেরকে দায়ী করছে। তারা আসলে এই যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরও তো আমি মনে করি বাংলাদেশে আন্দোলন করা উচিত। এটি সবথেকে এই মুহূর্তে বড় প্রয়োজন। জি, আমরা নিশ্চয়ই সামনে দেখব বিরোধী দল শুধু দেশ না, দেশের বাইরেও যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত সেখানে। জামাত ইসলামের নাকি এত বড় শক্তি, এই যে ভারতে যে আন্দোলনটা হলো, যে আমাদের একজন বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলছে যে আন্দোলনটা আমরা করিয়েছি। সুতরাং বিএনপি সরকারের পতন ঘটাইতে আমাদের একদিন লাগবে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশে একটা আন্দোলন করেন, যাতে করে এই মধ্যপ্রাচ্য সহ যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেটা বন্ধ করেন, অথবা আপনাদের বাহিনী পাঠান এই যুদ্ধ বন্ধ করার জন্য। আপনারা এত শক্তিশালী। অধ্যাপক ডক্টর আকাশ আহমেদ, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আবারও হয়তো কথা হবে। মোস্তফা আকমল, আপনাকেও, এবং একই সাথে রাশেদ খান, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আবারও ৭১ জানুয়ারি আপনাদের সাথে কথা বলবার সুযোগ হবে। দর্শক, ধন্যবাদ আপনাদেরও এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবার।